অভ্যুত্থানের ঐতিহাসিক অধ্যায় 14 জুলাই রাতভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষার্থীরা হয়ে ওঠেন অগ্রপথিক। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, আক্রান্ত ও মৃতের সংখ্যায় ঊর্ধ্বগতি। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা। নদী খননের অজুহাতে চালুর এক মাসেই বন্ধ সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরি চলাচল। পাটুরিয়ায় 2টি খাত বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। এবং নজিরবিহীন দাবদাহের কবলে ইউরোপের 12 শহর, 10 দিনে প্রাণহানি প্রায় 2300। জলবায়ুর পরিবর্তনকে ধরছেন বিশেষজ্ঞরা। স্বাগত। এখন সকালে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি সুমাইরাত্রি। 2024-এর 14 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরে যায়। সারা রাত উত্তাল থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, যায় অগ্রপথিক হয়ে উঠেছিল নারী শিক্ষার্থীরা। হলের তালা ভেঙে মিছিলে নেমে আসেন তারা। ছাত্রদের সাহস হয়ে ভিসি চত্বরে অবস্থান নেয় নারীরা। সেখানে নারী শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও পতিত সরকারের বাহিনী। এতে আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, পরিণত হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। আরও জানাচ্ছেন শাহাদাত আফরো। 14 জুলাই 2024 রাত নামার আগ অবধি ছাত্রসহ পুরো দেশ অপেক্ষায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের। ছাত্ররা আশায় বুক বাঁধে, দাবি মেনে নেবে সরকার। কিন্তু তার বক্তব্যে ঘটল উল্টো ঘটনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই বাক্য যেন ছুরি হয়ে বিধে বসে হাজারো শিক্ষার্থীর বুকে। পর মুহূর্তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শুরু হয় চাপা গুঞ্জন। আমরা একে অপরকে রাজাকার সম্বোধন করতেছিলাম, অথচ যে শব্দটা আমি এর আগে সম্বোধন করতে গেলে আমাকে হাজারবার ভাবতে হইতো, আমাকে ট্যাগিং এর ভয় নিয়ে ভাবতে হইতো। যত জনগোষ্ঠী আছে শেখ হাসিনা বাদে বাকি সবাই রাজাকার আমরা। রাত 10টা, হলগুলো তখন বিদ্যুৎহীন। দিনভর আন্দোলনে উত্তাপ ঢাকার বাতাসে একটা চাপা যন্ত্রণা। এর মধ্যে হঠাৎ অন্ধকার ভেদ করে বিজয় 71 হলে গর্জে ওঠে স্লোগান। কয়েকজন জাস্ট বলতেছিল তুমি কে আমি কে, ওদিক থেকে বলতেছিল রাজাকার রাজাকার। যেভাবে স্লোগান দিতে বাধ্য করেছিল যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই স্লোগানের বিপরীতে সবাই স্লোগান দিতে শুরু করলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, এই হলের পদ্মা ভবন থেকেই প্রথম উচ্চারিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটি। এর পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে এই স্লোগান। এর সাথে সাথে পুরো বাংলাদেশের মুক্তির স্লোগান হয়ে পড়ে এই স্লোগানটি। ধীরে ধীরে হল থেকে বেরিয়ে আসে শিক্ষার্থীরা। মিছিলের বহর গড়ে ইতিহাসের দিকে ধাবিত হয় এক অদম্য যাত্রা। মেয়েদের হলেও পৌঁছে যায় স্লোগানের ধ্বনি। থালাবাটির শব্দে জেগে ওঠে নীরব রাত। আমরা রোকেয়া হল থেকে বের হই, দেখা যায় গেটের তালা ভেঙে সবাই বের হয়, রাজাকার নিজেদেরকে রাজাকার বলে। সেই রাতে সাহসী নারীরা হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। তাদের অপ্রতিরোধ্য সাহস ক্রমেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
পরদিন সকালে মধুর ক্যান্টিনের পাশে ছাত্রলীগ আর বহিরাগতরা নেয় প্রস্তুতি। হলে হলে চলে ছাত্রদের আটকে রাখার চেষ্টা, কিন্তু সাহসী নারীরা অবস্থান নেয় ভিসি চত্বরে। তাদের দেখে সাহস ফিরে পায় ছাত্ররাও। নারীদের অতিরিক্ত অংশগ্রহণের কারণে কিন্তু আসলে তারা কোনো ট্যাগিংয়ের মধ্যে ফেলাইতে পারতেছে না, মানে তারা ট্যাগিং দিলেও মানুষ এটা বিশ্বাস করতেছে না। তো এই কারণে তাদের ক্ষোভটা নারীদের উপর যে পড়ে আর কি। ছাত্রলীগ অতর্কিত হামলা চালায় আমাদের আন্দোলনে। ওই দিন হচ্ছে মেয়েরা অনেক আহত হয়। ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিস্থিতি যেন আগুনের স্ফুলিঙ্গের মতো বদলে যেতে থাকে। এরপর এই আন্দোলন কেবল শিক্ষার্থীদের নয়, যোগ দেন অভিভাবক, শিক্ষক, শিল্পী, পেশাজীবী, শ্রমিক, দিনমজুর সহ সর্বস্তরের মানুষ। পরিণত হয় ছাত্র জনতার গণ আন্দোলনে। নারী জাগরণের মধ্য দিয়ে জুলাই পায় নতুন মাত্রা। সেই জাগরণের উত্তাপ এনে দেয় নতুন বাংলাদেশ ৩৬ জুলাই। শাহাদাত অভ্র, এখন ঢাকা। গুম, খুন, আয়নাঘরের নির্যাতনের প্রতীকী সহ ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের ১৬ বছরের ঘটনাবহুল হত্যার দৃশ্য ঠাঁই পেয়েছে পিলারে পিলারে। বাজানি গণ অভ্যুত্থানের দিকে ছাত্র জনতার ধীরে ধীরে অগ্রসর হওয়ার দৃশ্যপট। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত প্রতিটি পিলারে তুলে ধরা হয়েছে এই শিল্পকর্ম। আরও জানাচ্ছেন তানজিলা খানমি। রাজধানীর ব্যস্ততম রুট কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রো রেলের পিলার জুড়ে দৃশ্যমান এক অভূতপূর্ব শিল্প প্রতিবাদ, ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম। ব্যতিক্রমী গ্রাফিতির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনামলের দমন পীড়নের নানা নির্মম অধ্যায়। শহরের হৃৎপিণ্ডে এমন শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাসের এক অন্ধকার সময়ের মুখোমুখি করানোই যেন মূল উদ্দেশ্য। চোখে পড়েছে গুম, খুন, আয়নাঘরের নির্যাতনের প্রতীকী চিত্র, যেগুলো স্পষ্টতই তুলে ধরছে রাষ্ট্রীয় নিপীড়নের নির্মম বাস্তবতা। প্রতিটি পিলার যেন এক একটি ইতিহাসের দলিল। ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ড, নিখোঁজের ঘটনা এবং আন্দোলনরত ছাত্র জনতার বিরুদ্ধে পরিচালিত দমন নীতির বর্ণনা এই গ্রাফিতিতে রূপ নিয়েছে রং ও রেখায়। শিল্পীরা এখানে কেবল রঙই করেননি, চিত্রিত করেছেন মানুষের কান্না, বেদনা ও প্রতিরোধের গল্প। নানা রঙের সংমিশ্রণে বৃষ্টিনন্দন এই চিত্রশৈলীতে পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তের কাঁটাতারে ফেলানির মরদেহ, শাপলা চত্বরে গণহত্যা, রাতের ভোট, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সাগররুনি হত্যাকাণ্ড, রানা প্লাজা ধস, বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা, পুলিশি দমনপীড়ন, তনু ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ক্যাঙ্গারু কোর্ট, নিমতলিতে অগ্নিকাণ্ড, করোনার ভুয়া টেস্ট এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চিত্রসহ বাদ যায়নি কিছুই। জুলাইকে যেন মানুষ ভুলে যেতে না পারে, তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই উদ্যোগকে বাস্তবায়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাংলাদেশের মানুষ, ছাত্র, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিটিজেন যারা আছে, তারা যেন এই ফ্যাসিবাদকে ভুলে না যায়। তার যে ফেসটা, এটা যেন হাঁটলে চললে যেন তার এটা মনে থাকে, সেই কারণেই এই গ্রাফিটিগুলো করা। এবং এই গ্রাফিটিগুলো করা, এটা আমরা শাহবাগ থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত ঢাকার যে মূল যেই রাস্তা, সেই মূল রাস্তার মেট্রো পিলারের উপরে আমরা এগুলো করছি। রাষ্ট্রের বুকে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নির্যাতন সাধারণ মানুষের কাছে কেবল অতীত স্মরণের কোনো অধ্যায় হয়ে নয়, বরং থাকুক আগামীর দিকে এগিয়ে যাওয়ার অন্তরালের বার্তা হিসেবেই। তাই তো ৩৬ জুলাই স্মরণে ইতিহাস আঁকা দেওয়ালে দেওয়ালে। তানজিলা খানমি, এখন ঢাকা। দিন যত যাচ্ছে দেশে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ১৫,০০০ মানুষ। এর মধ্যে গেল জুনে আক্রান্ত ছিল ৫,৯৫১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৫ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা বলছেন, দ্রুত সামাল দিতে না পারলে
আগস্ট সেপ্টেম্বর নাগাদ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। বিগত বছরগুলোতে ডেঙ্গু ছিল মূলত ঢাকার অসুখ। দিন দিন এ রোগ ছড়িয়ে পড়ছে দেশের সর্বত্র। ইতোমধ্যে দেশের ৭টি জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এডিস মশাবাহিত এ রোগে মোট আক্রান্তের ৭৮% এখন ঢাকার বাইরে, যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জেলাভিত্তিক সবথেকে বেশি আক্রান্ত বরগুনায়। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, আর সর্বনিম্ন ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত মাত্র ২০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আবু আহমদ শাফি জানান, শুধু স্বচ্ছ পানিতেই নয়, অপরিষ্কার পানিতেও ডেঙ্গুর লার্ভা জন্মানোর হার সবাইকে ভাবিয়ে তুলেছে। সেক্ষেত্রে বাড়ির আঙিনা ও জমে থাকা পানি নিয়মিত পরিষ্কারের প্রতি জোর দেন তিনি। এডিস মশাগুলোকে আমরা বলতাম যে স্বচ্ছ পানিতে হয়, অন্য পানিতে হচ্ছে না, এরকম একটা ট্রেন্ড ছিল। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অস্বচ্ছ পানিতে, ময়লা পানিতেও জন্মাচ্ছে। এটি একটা ভয়ের কারণ। ৩ দিনের বেশি জমানো পানি রাখবো না, প্রতি ৩ দিনে জমানো পানি ফেলে দেব। এবং যেই জায়গাগুলোতে অল্প পানি জমে থাকে, এসির পানি নির্গমন হয়, ফুলের টবগুলোতে বোতলগুলো ফেলে দিই, পলিথিন ফেলে দিই, সেগুলোতে পানি জমে। তা আমরা ডাবের খোসা, এগুলোতেও পানি জমে। টায়ার, বিশেষ করে টায়ার, ভাঙা হাঁড়ি, এগুলো যেন আমরা যত্র না ফেলি। ঢাকা দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিশাত পারভিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে দরকার একটি জনসচেতনতামূলক আন্দোলন। সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে জনসচেতনতামূলক ক্যাম্পেইন। পাশাপাশি অপরিষ্কার বাসভবনে অভিযান চালিয়ে জরিমানার ব্যবস্থা করা হবে। এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের নর্মাল ওয়ার্ক হচ্ছে, নর্মালের বাইরে আমরা যেগুলো করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশক কার্যক্রম এবং জনসচেতনতা একসাথে একটা বড় করে প্রোগ্রাম করছি, যেটা হচ্ছে প্রতিটা জোনে একটা করে প্রতি শনিবারেই করে যাচ্ছি। মোবাইল কোর্ট পরিচালনা করছি। সচেতনতার যে ধরেন আমরা মুখে বললে আমি কিন্তু যখন একটা শাস্তির বিধান থাকে তখন আমরা একটু সচেতন হতে পারি। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে হতে হবে সচেতন। জনসচেতনতামূলক কাজের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মেহরাব সুমন, এখন, ঢাকা। ঢাকঢোল পিটিয়ে ফেরি চলাচল শুরু হয়েছিল বগুড়ার সারিয়াকান্দি ও জামালপুরের মাদারগঞ্জের নৌ রুটে। বেশ খুশি হয়েছিলেন এই রুটে চলাচলকারীরা, যদিও চালুর ১ মাসের মাথায় সেটি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে দেখানো হয় নদী খননের অজুহাত। এখন ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে নদী, গুনতে হচ্ছে বাড়তি খরচ। আরও জানাচ্ছেন সাইফুল শাওকত। ২০২১ সালের আগস্টে বগুড়া জামালপুরের নৌপথে ফেরি চলাচল উদ্বোধন হয়। কালীতলা জামথল নৌ রুটে সি ট্র্যাক চলেনি ১ মাসও। নদী খননের অজুহাতে সাময়িকভাবে ফেরি বন্ধ হলেও তা চালু হয়নি এখন পর্যন্ত। যমুনা নদীর ২ পারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এখনও ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে তাদের। বর্ষায় উত্তাল যমুনায় ঝুঁকি আরও বাড়ে। ছোট ছোট যানবাহন সহ যাত্রী, গবাদি পশু ও কৃষিপণ্য আনা নেয়া করতে হয় শ্যালো মেশিন চালিত নৌকায়। ট্রলারের নিরাপদ না, কোনো উপরে এই নাই, ছাউনি নাই। এই যে এখন বর্ষা সময় আসবে, আপনি বজ্রপাতের সময়, বৃষ্টির সময় অনেক সমস্যা। যখন প্রচণ্ড বর্ষা আসে তখন এমনই সমস্যা হয়, দেখা যায় প্রচণ্ড ঝড় আসতেছে, আমরা হুমকির সম্মুখীনে লাইফ রিস্ক রেখে আমাদেরকে যাতায়াত করতে হয়। নিরাপদভাবে যাতায়াতের ব্যবস্থা করে এই জন্য আমি সরকারের সুদৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করছি। এই পথে উত্তর জনপদের সাথে রাজধানীর দূরত্ব কমে প্রায় ৭০ কিলোমিটার। ফেরি চলাচল শুরু হলে বাড়বে যাত্রী পারাপার। সেই সাথে কৃষিপণ্য আনা নেয়া ও কেনাবেচায় সুবিধা হবে নদী পারের মানুষের। অতিরিক্ত যাত্রী এবং মালামাল বহন করা সম্ভব না, এতে গরু, মহিষ, শস্যপণ্য আনতে অনেক কৃষকদের কষ্টসাধ্য, ব্যয়ভার বহন করা কঠিন হয়ে যায়। এর ফলে সারিয়াকান্দিতে তাদের যোগাযোগের খরচটা বৃদ্ধি পাওয়া যায়। ফেরি চলাচল শুরু হলে জামালপুরের ব্যবসায়ীগণ সারিয়াকান্দিতে আসবে, সারিয়াকান্দি থেকে ধান, চাল, পাট কিনে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবে এবং সারিয়াকান্দির ব্যবসায়ীগণ জামালপুর থেকে মাল আনা নেওয়া করতে পারবে। দুই পারের জন্য সুবিধা হবে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে প্রতিদিন সকাল ৯টা, বেলা ১১টা, দুপুর ২টা ও বিকাল ৪টায় গাদাগাদি করে যাত্রী নিয়ে শ্যালো মেশিন চালিত নৌকা ছেড়ে যায় জামথল ঘাটের উদ্দেশ্যে। এই রুটে দ্রুত ফেরি চালুর আশ্বাস এই কর্মকর্তার। নৌ পরিবহন অধিদপ্তর থেকে একটা টিম এসে আমাদের সরেজমিন ভিজিট করে গেছেন। তারা পজিটিভ আছেন। একসময় যেটি বন্ধ হয়ে গেছে বা এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, তো আশা করা যায় এখন যে পর্যায়ে বা যে গতিতে কাজ আগাচ্ছে, হয়তো ভবিষ্যতে এখানে অতি দ্রুতই এটা ফেরিঘাট বা একটা বিআইডব্লিউটিও একটা তাদের জামথল ঘাট এবং কালীতলা ঘাটে একটা নৌ পারাপারের একটা ব্যবস্থা হয়তো তারা করবেন। অপরিকল্পিতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবর্তন হয় নদীর গতিপথ। সে কারণেই বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় বিঘ্নিত হয় নদীপথের যোগাযোগ। কালীতলা জামথল ঘাট হয়ে চলাচল করা যাত্রী ও ব্যবসায়ীদের দাবি, নদী খনন ও ফেরি চলাচলের মধ্য দিয়ে উন্নত করা হোক বগুড়া ও জামালপুরের যোগাযোগ ব্যবস্থা। রাজীব সেলিম, এখন বগুড়া। মানিকগঞ্জের পাটুরিয়ায় 5টির মধ্যে 2টি ফেরিঘাটই প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। নদীবন্দরের জায়গা দখল করে চলছে জমজমাট বালু ব্যবসা। সড়কের পাশে বালু স্তূপ করে রাখায় ভোগান্তিতে পড়ছে চালক, যাত্রী ও স্থানীয়রা। প্রভাবশালীদের খুঁটির জোর এতটাই শক্ত যে নৌ উপদেষ্টা ঘাট খালি করার নির্দেশ দেওয়ার পরেও দেদারসে চলছে বালু ব্যবসা। মানিকগঞ্জ থেকে আরও জানাচ্ছেন আসাদুজ্জামান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের ফেরি পারাপারের সুবিধার্থে 2002 সালে আরিচা থেকে পাটুরিয়ায় ফেরিঘাট স্থানান্তর করে সরকার। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 5টি ঘাট। কিন্তু নির্মাণের বছরখানিক পরই 1 ও 2 নম্বর ঘাট চলে যায় প্রভাবশালী বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। 23 বছর ধরে গুরুত্বপূর্ণ 2টি ঘাটের জায়গা দখল করে চলছে জমজমাট বালুর ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালী চক্রটিকে সহায়তা করেন বিআইডব্লিউটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা। সড়কের পাশে বিশাল স্তূপ এবং দিনরাত তা পরিবহনের কারণে বালু ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী, চালক ও স্থানীয়দের। মনের ভিতরে আমার মনে হয় এক ট্রাক বালু পড়ে থাকে। আমি 3বার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি। বালুতে পুরো ঘর বাড়ি পুরো মাখায় যায়। ঠিক আছে, আমরা চাই এই বালু ব্যবসা এখানে বন্ধ হোক। এই যে যাত্রীগুলো ঘাটে যাওয়া আসা করে, তাদের যাওয়া আসাটা ধুলার মাঝে বালুর মাঝে খুব কষ্টকর ভোগ করা লাগে। ঘাট থেকে বালু ব্যবসা সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা মানা হয়নি। বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে চিঠি। মাইকিং করেছি, আপনারা এটা বন্ধ করেন, না হলে নিলাম জব্দ করে নিলাম করা হবে, এবং ডিসি স্যারকে এটা চিঠিও দিচ্ছি যে স্যার এটা মোবাইল কোড করে এই ব্যবস্থা নেন। আশাবাদী যে যেহেতু 2টা প্রক্রিয়া আগায় আসছে, অর্থাৎ চিঠি দেওয়া হয়েছে, তারাও রেডি আছে, মাইকিং করা হয়েছে, যে কোনো মুহূর্তে মোবাইল কোড হবে। সম্প্রতি পাটুরিয়ায় পরিদর্শনে এসে ঘাট এলাকা দখলমুক্ত এবং ফেরি ও যান চলাচল নির্বিঘ্ন করতে বালু ব্যবসা সরানোর নির্দেশ দেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কিন্তু সে নির্দেশনার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি। এদিকে বালু ব্যবসায়ীদের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমিতে চলছে তাদের ব্যবসা। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বিআইডব্লিউটিএ চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বিআইডব্লিউটিএ বলতেছে জায়গাটা তাদের, আর মালিকানারা বলতেছে আমাদের। এটা বিআইডব্লিউটিএ যখন ফরশোর পিলার ওখানে স্থাপন করে, ওখানে এখন জমির মালিকানারা হাইকোর্টে রিট করে তাদের পক্ষে অর্ডার আসছে। এই অর্ডারটা বলবৎ থাকবে পরবর্তী অর্ডার আসার আগ পর্যন্ত। আর আমরা জমির মালিকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে আমরা ওখানে ব্যবসা পরিচালনা করি। যে অভিযোগটি এসেছে বালুর অবৈধ ব্যবসা, সেই ব্যবসার জায়গাটি বা ক্ষেত্রটি হচ্ছে বিআইডব্লিউটি এর ফোরশোরভুক্ত এলাকা। সেই বিআইডব্লিউটি এর জায়গায় মোবাইল কোড করতে হলে তাদেরকেও সাথে রাখতে হবে। তারা যদি সেই মোবাইল কোডের আয়োজন করে, আমরা মোবাইল কোড পরিচালনা করব এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে, জেলা প্রশাসন থেকে সহযোগিতা থাকবে। ঘাট এলাকার দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে অবৈধ বালু ব্যবসা উচ্ছেদ করবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্থানীয়দের। আসাদুজ্জামান, এখন মানিকগঞ্জ। টানা বৃষ্টির প্রভাবে কুষ্টিয়ার বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে দাম। সবশেষ পরিস্থিতি জানাতে কুষ্টিয়ার পৌর বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, সবজির দাম বাড়ার কারণ কি এবং বেচাকেনা নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা?
রাত্রি টানা বৃষ্টির কারণে কিন্তু সবজির দাম বেড়েছে। প্রতি কেজি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। মূলত আসলে যে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে এই সময় যে টানা বৃষ্টির কারণে কিন্তু বাজারে সরবরাহ কম, এতেই দাম বৃদ্ধির যে বিষয়টি সেটি তারা বলছেন। তবে এই নিয়ে আমি যারা সাধারণ ক্রেতারা আছেন ক্রেতাদের সাথে কথা বলছি। ক্রেতারা বলছেন যে এই যে এরকম অজুহাত তারা মানতে নারাজ। তারা বলছেন যে বাজার মনিটরিংটা যদি আসলে সঠিকভাবে হতো তাহলে এই যে দাম বৃদ্ধির যে প্রতিযোগিতা সেটি আসলে করতে পারতেন না যেই ব্যবসায়ীরা। তবে এই নিয়ে আমি একটু আগেও কথা বলেছি যে বাজার মনিটরিং যে কর্মকর্তা সুজাত আহমেদ খানের সাথে। তিনি বলছেন যে নিয়মিতই যে বাজার মনিটরিংটা আসলে তিনি করছেন এবং এই বাজার মনিটরিংয়ে মূলত বৃষ্টির যে কারণে কিছু ব্যবসায়ীর দাম বৃদ্ধি করলেও এই বৃষ্টির পরে কিন্তু সেই দামটি আসলে আবার কমে আসবে বলে তিনি আসলে জানিয়েছেন। তবে এই নিয়ে আমি কিন্তু সাধারণ যারা যে এখানে যারা সাধারণ যারা চাষি যারা এখানে যারা এসেছেন আমি তাদের সাথে কথা বলছি। তারা বলছেন যে এই সময় টানা বৃষ্টির কারণে কিন্তু যে সবজির কিন্তু গাছগুলো কিন্তু মরে যায় এবং এতে কিন্তু যে তাদের যে এছাড়াও যে সবজিগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে, এতে যে দাম বৃদ্ধির যে বিষয় সেটি আসলে বাজারে একটি প্রভাব পড়ে, এর দাম আসলে বেড়ে যায়। তবে আমি এই বাজারে আজকে আমি দেখেছি যে আলু বিক্রি হচ্ছে যে 25 টাকা কেজি এবং করলা সেটি 60 টাকা এবং সবচেয়ে অবাক একটি ব্যাপার সেটি হচ্ছে যে বেগুন সেটি 90 থেকে 100 টাকা আসলে বিক্রি হচ্ছে এবং এছাড়াও যে কাঁচামরিচ সেটি এই বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজি যে আমি দেখেছি যে ঢেঁড়স এখানে বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, পটল সেখানে 30 টাকা। এছাড়া অন্যান্য যে সবজি সব সবজির দামই কিন্তু আসলে বেড়েছে। এরকম একটি বিষয়। মূলত এই যেই বাজার কুষ্টিয়ার যে পৌর যে সবজি বাজার, এই বাজারে সারা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে সবজির সরবরাহ হয় এবং এইটি এখানে যে পাশে যে আড়ত সেখান থেকে আসলে যে যারা ক্রেতারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে সেখান থেকে সবজিগুলো নিয়ে ক্রয় করেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রাত্রি। কুষ্টিয়ার সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ। কুষ্টিয়ায় সবজির সরবরাহ বাড়লে হয়তো কমবে দাম, তবে ভোলায় সরকারি চাল নিয়ে চালবাজির যে অভিযোগ উঠেছে সেটা বন্ধ হবে কিভাবে? বরাদ্দের অর্ধেক পরিমাণ চাল পাচ্ছেন না উপকারভোগীরা। অভিযোগ রয়েছে সহায়তার চাল যারা পাচ্ছেন তাদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী। এই যখন অবস্থা তখন অনিয়মের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আর জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে ষাটুর্ধ জেলে মোহাম্মদ মালেক এসেছেন বরাদ্দের 80 কেজি চাল নিতে। মাত্র 35 কেজি চাল পাওয়ায় ক্ষুব্ধ তিনি। এই 40 কেজির নাম চাল হয়, তারপর নাম হিরিয়ে এলাম 40 কেজি চাল 35 কেজি হইব না, 35 হইব না। মালেক মাঝির মতো বেশিরভাগ জেলের একই অভিযোগ। বলেন রাজনৈতিক প্রভাবের শিকার তারা। সাংবাদিক যখন এখানে থাকে ততক্ষণ চাউল 38 কেজি দেয়, আবার ফাঁক দিয়া 25 কেজি 26 কেজি দেয়। বালতি দিয়া দেওয়ারে বেশি কম হয়, আর যদি দাড়ি ভালা দিয়া দিত তো আর বেশি কম হয় না। ঠিক মতো একরকম দিয়া যায় ছাড়তো। কাজ ছাড়া চাল নিতে আছে আর আমরা কাট লইছি আঙ্গরে চাল দিই না। সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বা ট্যাগ অফিসার না থাকলেও চাল বিতরণ করছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। চাল বিতরণের সহায়তা করছে বলে দাবি তাদের। তবে চাল দেয়ায় অনিয়মের অভিযোগ অস্বীকার করেন দায়িত্বরতরা। জেলেগো চাল আমরা বিএনপির পক্ষ থেকে সারাদিন বাজে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং 1304 কার্ডের মাল বিতরণ করা হচ্ছে। না 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 এটা আদৌ ঠিক না, আদৌ ঠিক না। আপনারা ওখানে থাকেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করব। কারণ জনগণ বা কিছু সমালোচক তারা এইভাবে বলতে পারে। ওখানে আপনারা থাকেন, দেখেন আমরা 40 কেজি সেখানে একটু ঘাটতি যেয়ে সর্বোচ্চ 39 হতে পারে, এর কমে না। এটা আমার শক্ত করে আমার নির্দেশনা দেওয়া আছে। এমন অবস্থায় অনিয়ম বন্ধ সহ প্রকৃত জেলেদের বিজিএফের চাল দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলেরা। শুধু জেলেদের বিজিএফ নয়, গেল 23 মার্চ মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুস্থদের মধ্যে চাল দেওয়ার সময় প্রভাব বিস্তার নিয়ে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামাতের নেতাকর্মীদের সংঘর্ষে 11 জন আহত হন।
31 মার্চ দৌলত খানের চরখলিফায় বিএনপি নেতার গুদাম থেকে সরকারি 182 বস্তা, ভোলার বাংলা বাজার থেকে 100 বস্তা ও সদর উপজেলার দক্ষিণ দিগুলদি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির 50 বস্তা চাল জব্দ করে এলাকাবাসী। সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের চাল কিংবা ভিজিএফ চাল বা অন্যান্য যে সুযোগ সুবিধাদি সাধারণ মানুষের জন্য রয়েছে, সেগুলো আগে একটি দল নিয়ন্ত্রণ করত। এখন যদিও কাগজে কলমে প্রশাসন নিয়ন্ত্রণ করে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে প্রশাসন কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তবে বিএনপির নামে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা। ডিস্ট্রিবিউশন যেখানে হোক না সেই সর্বযুগই দেখছি কিছু দুষ্ট লোকজন এসব ডিস্টার্ব করেই থাকে। বনপুরাটা এটা আমার থেকে অনেক দূরে, তবুও আমার লোকজন ওখানে যারা আছে তাদেরকে আমি খবর পাঠিয়েছি ঘটনাটা কি, তদন্ত করে এর ব্যবস্থা করে আমার কাছে রিপোর্ট দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। ত্রাণ বিতরণ, এই যে ভিজিটি বিতরণের কাছে দলীয় লোকরা কেউ যাবে না, একদম নিষেধ। যদি কেউ যাও তাকে তাদের পদের থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। অন্যদিকে সরকারি সহায়তার চাল বিতরণে প্রভাব বিস্তার ও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। চাল বিতরণ নিয়ে বিভিন্ন মহল প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা এই প্রভাবের ঊর্ধ্বে থেকে চাল বিতরণ করছি এবং যদি এমন কোনো কোথাও দেখি যে চাল বিতরণ অনিয়ম হয়েছে তাহলে আমরা তার ব্যবস্থা নেব। দ্বীপ জেলা ভোলার 2 লাখ মানুষ মাছ শিকারের উপর নির্ভরশীল। তবে নিষেধাজ্ঞার সময় আয়ের পথ বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় তাদের। এ সময় নিবন্ধিত জেলেদের চাল সহ নানা সহায়তা দেয় সরকার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ঝালকাঠি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে আছে। এতে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে এই সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দেখা দেয় জলাবদ্ধতা, তৈরি হয় বড় বড় গর্ত। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী ও যানবাহন চালকরা। আরও জানাচ্ছেন আলামিন তালুকদার। ঝালকাঠি শহরের কাঁঠালতলা, টিএনটি, রূপনগর, বসুন্ধরা ও বাঁশপট্টি এসব সড়কসহ অন্তত 11টি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। বর্ষা এলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় তৈরি হয় জলাবদ্ধতা, দেখা দেয় খানাখন্দক ও বড় বড় গর্ত। ফলে এসব রাস্তায় চলাচল হয়ে পড়ে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এসব সড়ক দিয়ে চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। স্থানীয়দের অভিযোগ, সড়কের এই দুরবস্থার কথা বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাতে যখন বৃষ্টি হয় রাস্তায় পানি জমে থাকে, কোনটা গর্ত কোনটা রাস্তা একদম হাঁটার উপযোগী থাকে না। এই রোডের দুর্ভোগের শেষ নাই, আর এই দুর্ভোগ আমরা অনেক দিন যাবত ভোগ করতেছি। চলাচলে অনেক ভোগান্তি হচ্ছে, এখান থেকে কোনো রুগী নিয়ে যাওয়া যাচ্ছে না, গাড়ি চালাতে না, গর্তের মধ্যে পড়লে ঋণ বইয়ে যায়। সমস্যার কথা স্বীকার করে পৌর প্রশাসক বলছেন এসব সড়ক মেরামতের পরিকল্পনা নেওয়া হয়েছে, বরাদ্দ এলে কাজ শুরু হবে। প্রত্যেকটা রাস্তায় আমাদের সিটি সিআরপি প্রকল্পের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় ফেজে এটা অ্যাপ্রুভড করা আছে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের কাজ 5টি রাস্তার কাজ শেষ পর্যায়ে আছে, দ্বিতীয় পর্যায়ে 3টি এবং সর্বশেষ পর্যায়ে আমরা 8টি রাস্তা মেরামত ও সংস্কার করব। এভাবে দিনের পর দিন চলতে থাকা দুর্ভোগে শহরবাসী হারাচ্ছেন ধৈর্য। তারা বলছেন ভাঙা রাস্তায় প্রতিদিন চলতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জলাবদ্ধতা আর গর্তে ভরা রাস্তা এখন এই শহরের পরিচিত দৃশ্য। প্রতিদিন এই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে, কিন্তু সমাধানে নেই দৃশ্যমান অগ্রগতি। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। দর্শক দেখছিলেন ঝালকাঠির সড়কের হাল হকিকত। সেই চিত্র যেন খুঁজে পাওয়া গেল সাভারেও। রাস্তা সংস্কার না হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকায় বছরের পর বছর ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে যোগ দিবেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নিয়েছে? যে বাজার রয়েছে সেই বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা কয়েক বছরের
পুরনো গল্প এটি। এখানকার মানুষের জলাবদ্ধতার কারণে যে ভোগান্তির চিত্র সেটি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এবং এত মারাত্মক ভোগান্তি গল্প আমরা শুনেছি আসলে এখানকার সাধারণ মানুষ যারা বলছেন তারা সেগুলো হয়তো আমরা পরবর্তী আমরা নিউজের মাধ্যমে আমরা জানাতে পারবো। আমি যদি একটু বলতে চাই, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই কিন্তু একটি মসজিদ রয়েছে, জামি মসজিদ, যেখানে এবং মাদ্রাসা রয়েছে। এলাকার মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং এখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পানি দেখাচ্ছে, এইসব পানি হচ্ছে এখানে বাসাবাড়ির ময়লা, ড্রেনেজের পানি এবং বাথরুমের পানি পর্যন্ত কিন্তু এখানে মিশ্রিত হয়ে আছে। সে কারণে কিন্তু মানুষ নামাজ পড়তেও যেতে পারছে না এবং পাশেই কলেজ রয়েছে, একটি স্কুল অ্যান্ড কলেজ, একটি হাসপাতাল এবং ভূমি অফিস এবং একটি বাজার রয়েছে এবং বিশেষ করে এই এলাকা কিন্তু গার্মেন্টস অধ্যুষিত এলাকা। প্রতিদিন কিন্তু কয়েক লাখ মানুষ, সাধারণ মানুষ এবং শ্রমিকরা কিন্তু এই পথ ধরেই যাতায়াত করতে হয়। তারাও কিন্তু মারাত্মক রকমের ভোগান্তিতে পড়েছে। তারা এই জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে সঠিকভাবে সেখানে যেতে পারছেন না এবং আমরা যেখানে বিশেষ করে রোগী যারা রয়েছে, রোগী, বয়স্ক এবং যেমনটি বলছিলাম যে গার্মেন্টস শ্রমিক এবং স্থানীয় সাধারণ জনগোষ্ঠী, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে এবং আমার পাশে যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে এবং মাদ্রাসাটি রয়েছে সেগুলো কিন্তু অফিসিয়ালি বন্ধ ঘোষণা না করা হলেও কিন্তু এই রাস্তার কারণে কিন্তু এখানে আসলে শিক্ষার্থীরা আসতে পারছেন না এবং শিক্ষকরা কিন্তু সেভাবে আসছেন না। কোনো রকম ঢিলেঢালা ভাবে কার্যক্রম চলছে এবং বছরের পর বছরের এই সমস্যা এবং এই কারণ হিসাবে স্থানীয়রা বলছেন পার্শ্ববর্তী যে 3টি ওয়ার্ড রয়েছে সেই 3টি ওয়ার্ডের যে পানি, সেই পানিগুলোও এদিক দিয়ে গড়াচ্ছে এবং কোন রকম পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না করেই আসলে এই ইউনিয়নটি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং স্থানীয়দের অভিযোগ একাধিকবার এই রাস্তা সংস্কারের বরাদ্দ আসলেও তৎকালীন সরকারের সময় যে যারা ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন, তারা আসলে সেগুলো লুটে পুটে খেয়েছে, যে কারণে কিন্তু আসলে সে সংস্কার এখনো শেষ হয়নি। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা স্থানীয়রা বলছেন যে ইন্টারিমের সময় তাদের প্রত্যাশা ছিল হয়তো তাদের যে এতদিনের দুঃখ দুর্দশা সেটি লাঘব হবে, কিন্তু আসলে সেটি না হয় কিন্তু স্থানীয়রা অনেকটা হতাশা প্রকাশ করেছেন এবং তারা বলছেন সংশ্লিষ্ট যারা রয়েছেন কোন রকম কালক্ষেপণ ছাড়াই যদি এই রাস্তার সংস্কার এবং পার্শ্ববর্তী যে 3টি ওয়ার্ডের পানি রয়েছে সেই পানিগুলো যদি এদিক দিয়ে প্রবাহের ব্যবস্থা না করে অন্য কোনো দিক দিয়ে প্রবাহের ব্যবস্থা করা যায়। স্থানীয় জনগোষ্ঠীর সাথে আমি কথা বলছি, তারা বলছেন তাদের প্রতিদিন যোগাযোগের কারণে যে পায়ে ঘা হয়ে গেছে এমন অনেকের সাথে আমার কথা হয়েছে। মোটামুটি চরম দুরবস্থার মধ্যে এই এলাকার মানুষ দিন যাপন করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং খুব দ্রুত এই রাস্তাটি সংস্কার করে তাদের পাশে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল সাভারের রাজফুলবাড়ি এলাকার সাধারণ মানুষের ভোগান্তির সর্বশেষ খবর নিয়ে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। 10 দিনের দাবদাহে ইউরোপের 12টি শহরে গরমে অসুস্থ হয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2300-তে। এর মধ্যে 1500 মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত। আর জানাচ্ছেন নুজহাত কামাল। 2 বছরের মধ্যে সবচেয়ে উত্তপ্ত দিনটিতে সমুদ্র সৈকত আর উন্মুক্ত উদ্যানে উষ্ণতা উপভোগে ব্যস্ত সাধারণ মানুষ। স্কটল্যান্ডের গ্লাসগোতে তাপমাত্রার পারদ 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকলেও এতে বেশ আরামই মিলছে বাসিন্দাদের। It's great. It's like being back home. We just didn't pack for it. We packed more for cold weather than we did for this, so had to go out and buy a few things to wear. রাশিয়ার রাজধানী মস্কোতেও তীব্র গরমে পুকুর, রাস্তার পাশে ঝর্ণা, যে যা পাচ্ছেন শীতের পরশ পেতে সেখানেই ছুটছেন বাসিন্দারা। যদিও বছরের বড় একটি সময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে বলে রুশরাও উপভোগ করছেন গ্রীষ্মের এই খরতাপ। В городе действительно тяжело такую жару терпеть. Спасают кондиционеры и фонтаны. Зелень обязательно. То есть вы не против такой погоды? Или все-таки даже... Я люблю тепло. Я за тепло. Даже за жару. I mean, it's been exceptionally hot out, and it's been nice to get to enjoy the weather. It's beautiful, sun shining. It's not too hot. It's warm, yeah, yeah. But it's been nice to be able to walk by the river and spend quality time. স্কটল্যান্ড, রাশিয়ায় এ আবহাওয়া স্বস্তির হলেও সম্প্রতি তীব্র দাবদাহের শিকার ইউরোপের অন্যান্য দেশের মানুষের জন্য বাস্তবতা ভিন্ন। ইম্পেরিয়াল কলেজ লন্ডন ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের চলতি সপ্তাহের জরিপ বলছে 2 জুলাই পর্যন্ত 10 দিনের দাবদাহে ইউরোপের 12টি শহরে গরমে অসুস্থ হয়ে প্রাণ গেছে 2300 মানুষের। এর মধ্যে 1500 মানুষের মৃত্যু সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত বলেও জরিপে উল্লেখ করা হয়।
বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন ও মিলান সহ 12টি শহরে চালানো হয় এ জরিপ। গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব শহরে দাবদাহকালীন গড় তাপমাত্রার চেয়েও উত্তাপ বাড়ছে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। 2023 ও 24 সালের পর চলতি বছরের জুন মাস ছিল ইউরোপের ইতিহাসে তৃতীয় উষ্ণতম জুন। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, মানবসৃষ্ট কারণে উত্তপ্ত হয়ে উঠছে বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশটি। It is greenhouse gases from human emissions which are at the root cause of this problem. The way they work is they trap heat in the atmosphere, so carbon dioxide traps heat in the atmosphere, and this is why we are seeing rising temperatures. জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে উত্তপ্ত হয়ে উঠতে থাকা মহাদেশ ইউরোপ। নুজহাত কামাল, এখন বিশ্ব। আবুধাবির উপশহর মোসাফফা যে কোনো গাড়ি মেরামত আর গাড়ির পুরাতন যন্ত্রাংশের জন্য বেশ প্রসিদ্ধ এই শহর। যা ঘিরে কর্মসংস্থানও হয়েছে অন্তত 30,000 প্রবাসী বাংলাদেশের। কেউ কেউ পারিবারিকভাবেই জড়িয়ে আছেন এসব ব্যবসার সঙ্গে। মোসাফফা ঘুরে এসে আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর সবচেয়ে ব্যস্ত নগরী মুসাফফা। শিল্প এলাকাটি মূলত আবুধাবির উপশহর। আঁকাবাঁকা সড়ক আর অলিগলি ঝুড়ে আছে নামি দামি গাড়ি মেরামতের প্রতিষ্ঠান। যতদূর চোখ যায় নজরে আসে সড়কে ঘেঁষে থাকা সারি সারি গাড়ি। আছে গাড়ির যন্ত্রাংশ ও সরঞ্জামের প্রতিষ্ঠানও, যেখানে জড়িয়ে আছে প্রায় 30,000-এর বেশি প্রবাসী বাংলাদেশের জীবিকা। আমাদের মুসাফফা এরিয়াতে যারা বাঙালি ভাই ব্রাদার আছে সবার একটা ভালো অবস্থানে আছে। টাকা পয়সা কামাই, আমরা ভালো ব্যবসা বাণিজ্য করতেছি। আমিরাত জুড়েই মুসাফফা শহরটি বেশ জনপ্রিয়। দীর্ঘদিন এই পেশায় জড়িত থাকা প্রবাসীরা দেখেছেন এই নগরের উত্থান। অনেকেই বংশ পরম্পরায় ধরে রেখেছেন গাড়ি মেরামতের ব্যবসা। উদ্যোক্তা থেকে হয়েছেন সফল ব্যবসায়ী। শুধু গ্যারেজ বাড়ে নাই, কাজও বাড়ছে, শ্রমিকও বাড়ছে। আর শ্রমিকের বেতন হচ্ছে এখানে মিনিমাম 1500 থেকে 1400, 2000, 3000 পর্যন্ত আছে। এখন ইনশাল্লাহ সবাই ভালো আছে, শান্তিতে আছে, সবাই পয়সা কামাইতেছে, অনেক সব ব্যবসা বাণিজ্য বাড়ি গেছে আমাদের বাঙালিদের। মেরামতের পাশাপাশি এই এলাকাটি গাড়ির পুরাতন যন্ত্রাংশের জন্যও প্রসিদ্ধ। জমজমাট এই ব্যবসায় বাংলাদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেল গাড়ির পুরনো যে কোনো যন্ত্রাংশই পাওয়া যায় এখানে, হোক সেটা দামে কম কিংবা বেশি। যথেষ্ট পরিমাণে এখানে সেল হয় এগুলো, আর বেশিরভাগই আমাদের বাঙালিরাই কিন্তু এখানে দোকানদার। আর মুসাফফাতে মনে করেন এই চিটাগংয়ের, খুলনা, কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে। গরমের তাপমাত্রা বাড়লে এসব প্রতিষ্ঠানে কাজের চাহিদা যেমন বৃদ্ধি পায়, তেমনি বাড়ে শ্রমিকদের ব্যস্ততা। ভিনদেশিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করেন বাংলাদেশিরা। প্রতিষ্ঠান মালিকরা বলছেন, এক একজনের দেখা দেখি অন্যরাও এই কাজে অভিজ্ঞ হয়ে ওঠে। দক্ষ ও অভিজ্ঞদের সারা বছরই চাহিদা থাকে। খাওয়া দাওয়া মালিকের, বিষয় মালিকের, আমরা যদি কর্মসংস্থান যদি বিষয়গুলো থাকে আরো আমাদের লোক নেওয়া দরকার ছিল। কাজের মৌসুম বলতে গরমের সময় একটু বেশি, গ্রীষ্মের সময় একটু বেশি, কিন্তু যারা কাজ করে অর্থাৎ নিজের দক্ষতা দিয়ে, তাদের জন্য কাজের অভাব হয় না। আবুধাবির এই শিল্প এলাকাটি গাড়ি মেরামত ও যন্ত্রাংশের জন্য যেমন সমৃদ্ধ, তেমনি এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে বছরের পর বছর অর্থনৈতিকভাবে নিজেদের সমৃদ্ধ করছেন বাংলাদেশিরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শেষ করছে এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অভ্যুত্থানের ঐতিহাসিক অধ্যায় 14 জুলাই, রাতভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, নারী শিক্ষার্থীরা হয়ে ওঠেন অগ্রপথিক। দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু, আক্রান্ত ও মৃতের সংখ্যায় ঊর্ধ্বগতি। আগস্ট সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির সংখ্যা। নদী খননের অজুহাতে চালুর 1 মাসেই বন্ধ সারিয়াকান্দি মাদারগঞ্জ ফেরি চলাচল। পাটুরিয়ায় 2টি ঘাট বালু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। এবং নজিরবিহীন দাবদাহের কবলে ইউরোপের 12 শহর, 10 দিনে প্রাণহানি প্রায় 2300। জলবায়ুর পরিবর্তনকে দুষছেন বিশেষজ্ঞরা।
এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon।